মনোযোগের সমস্যা কি কারণে হয় বা মনোযোগের সমস্যা হলে আপনি আপনার জায়গা থেকে কি করতে পারেন, খুব ছোট একটা ভিডিওতে আমার কিছু এক্সপিরিয়েন্সের আলোকে আমি বলবো। সো মনোযোগের সমস্যা যেটাকে বলা হয় কনসেন্ট্রেশন এবং ফোকাস ইস্যু, অর্থাৎ কোনো একটা জিনিস আমি মনোযোগ ধরে রেখে আমি সেটা যে করব সেটা আমি করতে পারি না, কারণ আমার মনে হয় যে আমি অন্য কোথাও হারিয়ে যাচ্ছি। সো এই বিষয়টা কি জন্য হয়? প্রথম এবং প্রধান যে বিষয়টা আমি আমার ক্লায়েন্টের ক্ষেত্রে আমি দেখেছি, তারা অনেক বেশি স্ট্রেস এবং অ্যাংজাইটিতে থাকে। তারা বর্তমানে থাকার যে সিচুয়েশন বা বর্তমানে যে থাকবো, অর্থাৎ আমি এখানে আছি আপনাদের সাথে কথা বলছি, আমি এখানের চিন্তাই করব। আমি আমার আমার আমি এই ভিডিওটা করার আগে আমি যে চিন্তাটা করে নিয়েছি সেই চিন্তা অনুযায়ী আপনাদেরকে আমার কথাগুলো বলবো। এখন আমি যদি অন্য চিন্তা আমার মাথায় ঢুকে যায়, তখন কিন্তু আমি আপনাদের সাথে একটা একটা কানেকশন তৈরি করতে পারবো না, ভালোভাবে বলতে পারবো না। এখন এই যে মনোযোগের সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে ওই ব্যক্তি বিভিন্ন রকমের চিন্তা নিয়ে সবসময় থাকে। সেটা হতে পারে ডিপ্রেসিভ যে সিমটমগুলো রয়েছে বা ডিপ্রেশনের সিমটমগুলো সেগুলো থাকতে পারে, অথবা তার ভিতরে অ্যাংজাইটি থাকতে পারে। এখন ডিপ্রেশনের ক্ষেত্রে কি হয়, সে বিভিন্ন রকমের চিন্তা, অতীতের চিন্তাগুলো সে সবসময় মাথায় করে, অথবা ভবিষ্যতের চিন্তা বারবার মাথায় করে, এবং সে যে বর্তমানে থেকে কিছুই করতে পারে না, কারণ তার মাথাটা মনে হচ্ছে যে কেউ ব্ল্যাকমেল করে নিয়ে গিয়েছে। এখন আমি যা কিছুই করি বা যা কিছুই করতে চাই সেটা আমার দ্বারা সম্ভব না, কারণ এটা আমার কন্ট্রোলে নেই। ফোকাসের ক্ষেত্রে যে বিষয়টি আমি এখন বললাম সেটা হলো তার ভিতরে স্ট্রেস অ্যাংজাইটি, এবং সে বর্তমানে থাকতে পারে না, কারণ চিন্তাভাবনা অতীতে অথবা ভবিষ্যতে থাকে। এটা হলো প্রথম এবং প্রধান বিষয়টি। এছাড়াও যেটি হয় যে অনেক ক্ষেত্রে যে তার মনোযোগ যে বৃদ্ধি করবে, কিন্তু তার ভিতরে কিছু ট্রমা ছিল, মানসিক আঘাত ছিল অতীতের, বা তার ভিতরে এমন কিছু পিটিএসডি গ্রো করেছে যেটা হচ্ছে যে তাকে আর কোনো একটা জিনিসে চিন্তা করতে দিচ্ছে না। হয়তোবা সে তার ফ্যামিলিয়াল কোনো প্রেশার আছে, তার পড়াশোনা কোনো প্রেশার আছে, অথবা এমন হয়েছে সে যে জব করে সেখানে প্রেশার আছে। সে ওই প্রেশারটা যদি সে চিন্তা নাও করে, প্রেশারগুলো ফিল নাও করে, তারপরও কোনো না কোনোভাবে তার ভিতরে চলে আসতেছে, এটাও কিন্তু তার কনসেন্ট্রেশনের যে সমস্যা সেটি হতে পারে। অনেকে বলেন যে ওর মনোযোগের সমস্যা সেটি ওদের পরিবারের আরও একজনের ছিল। এটা কিন্তু হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। সেক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো আপনারা অবশ্যই কোনো একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে কথা বলে তারপরে এটি নেবেন, কারণ এটা আপনারা যদি ভুল করেন তাহলে কিন্তু তাদের যে চিকিৎসাটি সেটি কিন্তু হয়তোবা ওই লোকের ক্ষেত্রে হবে না। এখন এটা আমি বললাম যে মনোযোগের সমস্যাগুলো হয় কেন, এটা হলো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে কোনো সোর্সে এগুলো থাকে। এখন আমার অভিজ্ঞতার আলোকে কি বলতে চাচ্ছি, বর্তমান সময়ে যাদের মনোযোগের সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি তারা বিভিন্ন রকমের মোবাইল ডিভাইসের প্রতি একটা আসক্তি কাজ করে, এবং সেই ডিভাইসের ক্ষেত্রে আপনারা দেখেন যে বিভিন্ন রকমের রিল ভিডিও থাকে, এবং ফেসবুকে যে ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো থাকে সেগুলো দেখে। এখন এই ক্ষেত্রে কি ইফেক্টটা ফেলে তাদের ক্ষেত্রে আমি বলি যে শর্ট ভিডিও একটা 15 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড বা 30 সেকেন্ড হয়ে থাকে, বা 1 মিনিটের ভিতর হয়ে থাকে। সেক্ষেত্রে কি হয় যে সে ওই একটা জিনিস দেখলো, একটু মজা লাগলো, পরবর্তীতে আরেকটা দেখলো, বারবার এরকম এরকম কিন্তু করছে, মানে একটা থেকে আরেকটা যাচ্ছে, এবং সে যেটা মজা পাচ্ছে সেটাই দেখছে। তাহলে কি হয় যে আমরা যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করব সেটা কিন্তু সে করতে পারছে না। কীভাবে? মনে করেন একটা 3 ঘন্টার ভিডিও কিন্তু আমরা দেখতাম সিডিতে বিসিডিতে, আপনাদের খেয়াল আছে। সো সেই সময় আমরা খারাপ লাগলেও ওটা কিন্তু আমরা দেখতাম, সহজে টানতে যেতাম না, কারণ টানতে গেলে কি হতো, কঠিন লাগতো, কষ্ট লাগতো। কিন্তু এখন তো ইজিলি আমি এটা করতে পারছি। সো আমি ভালোটা সবসময় খুঁজি, এবং আমার এটা কি হয়, ব্রেন একটা একটা প্র্যাকটিস শিখে নিল, সে একটা 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 জিনিস শিখলো। তখন কি হয় যে আমি এই যে মনোযোগ দিয়ে একটা জিনিস দেখবো সেটা আমি আর দেখতে পারছি না, কারণ ব্রেনে বলে যে তোমার এটা ভালো লাগবে না, তোমার এটা ভালো লাগে না, তুমি এখান থেকে যাও, তোমার অন্য কোনো কাজ করো। এটা হলো আমার আমার অবজারভেশন, আমি দেখেছি যাদের মনোযোগের সমস্যা নিয়ে আসে তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই যে বর্তমান সময়ে যে মোবাইল ডিভাইসে আসক্ত থাকে। এবার আসেন যে তাহলে এখান থেকে কীভাবে বের হবেন, বের তো হতে হবে। এখন বিষয় হলো যে প্রথম যেটি সেটি হলো যে আপনাকে নিজের সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করতে হবে। সেলফ কেয়ার মানে হচ্ছে যে আমি এমন কিছু অ্যাক্টিভিটি করব যেটা আমার মনের একটা চর্চা, মনের একটা প্র্যাকটিস, মনকে ভালো থাকার একটা ওয়ে। আপনার শরীর ভালো থাকার জন্য প্রতিদিন গোসল করেন, প্রতিদিন খাবার খান, প্রতিদিন ভালো একটা পোশাক পরেন, না হলে নোংরা পোশাক পরলে আপনার শরীর হয়তো বা কোনো জীবাণু চলে আসবে। তাহলে এই কাজগুলো আপনার শরীরের জন্য করেন। সমাজের ক্ষেত্রে, সমাজে চলতে গেলে, সমাজের মানুষের সাথে মিশতে গেলে একটু মিষ্টি ভাষায় কথা বলেন, তাদেরকে একটু চা খাওয়ান, তাদের একটু প্রশংসা করেন, তাহলে কি হয়, ওর সাথে কানেকশন হয়। আপনার সৃষ্টিকর্তার আরাধনার জন্য আপনি কি করেন, আপনি প্রে করেন,
বা ধর্মীয় যে বিষয়গুলো সেগুলো করেন, তার মানে কি আপনার স্বাস্থ্যের যে 4টা জায়গা, একটা হলো শারীরিক স্বাস্থ্য, সামাজিক স্বাস্থ্য এবং ধর্মীয় স্বাস্থ্য, সেটা করতেছেন। আর একটা আছে, সেটা হলো আমাদের মনের স্বাস্থ্য। বেশিরভাগ ক্ষেত্রেই হয় কি জানেন, যে আমাদের মনের স্বাস্থ্যের না যত্নটা আমরা নিতে চাই না, আমরা নেই না। আমাদের স্বাস্থ্যের কথা বলেন বা আমার শরীরের যা কিছুই বলেন না কেন, আমরা সবচেয়ে যে উপেক্ষিত যেটা করি সেটা হলো আমার মনকে আমরা কোনো রকমের কেয়ার নিতে চাই না, কারণ মন তো আমাদের উপর থেকে দেখা যায় না। যদি এটা আমি সবার জন্য বলছি না, কারণ অনেকেই আছে এখন সচেতন, তারা মনের যত্নটা, শরীরের যত্ন এবং সামাজিক ধর্মীয় সব ধরনের যত্ন তারা কিন্তু খুব ভালোভাবে করে। এখন এই মনোযোগের সমস্যার ক্ষেত্রে আপনাকে এখন একটু কাজ করতে হবে। সেটা কি? সেটি হলো আপনি প্রতিদিন একটু আলাদাভাবে, ওই যে গোসল করা বা একটু মাথায় তেল দেয়া বা খাওয়া দাওয়া করা ওর মতোই একটু মেডিটেশন করবেন। খুবই অল্প সময় করেন না, 5 থেকে 10 মিনিট করেন। মেডিটেশনটা কি? একটা জায়গাতে বসলেন, চোখটা বন্ধ করলেন, আপনি শ্বাস যে নিচ্ছেন 24 ঘন্টা, কখনো কি লক্ষ্য করেছেন শ্বাসটা কিভাবে নিচ্ছেন? এটা কি দ্রুত নাকি স্লো যাচ্ছে, না মিডিয়াম আপনি নিচ্ছেন? জাস্ট এটাই একটু ফোকাস রাখেন, একটু কনসেন্ট্রেশনটা রাখেন, চোখটা বন্ধ করেন এবং এই সময় নিজেকে বলেন অন্য কোনো চিন্তা আমি এই যে 10 মিনিট বসেছি, 10 মিনিটে আমি করব না। প্রথমে যখন এটা করতে যাবেন আপনার অস্থির লাগতে পারে, হয়তোবা 2 মিনিট বা 5 মিনিটের ভিতরে আপনি হয়তোবা মনে করবেন যে আমার দ্বারা সম্ভব না, চোখটা খুলে ফেললেন। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কারণ ওই সময়টা না একটা আমার ভিতরে একটা অস্থিরতা কাজ করে। তাহলে এটা আপনি প্র্যাকটিস করতে হবে। মনে করেন 2 সপ্তাহ 3 সপ্তাহ করলেন, তারপর চোখ বন্ধ করলেন, আপনি 10 মিনিট করতে পারেন। এখন এই 10 মিনিটটাকে আপনি 30 মিনিট করে ফেলেন, আপনার 24 ঘন্টা সময় আছে। আপনি যদি অস্থির থাকেন, কোনো কিছু যদি মনোযোগ না দিতে পারেন, তখন কিন্তু আপনার মনটা অনেক বেশি খারাপ হয়ে যাবে। সো এই জায়গাটাতে আপনার চোখটা বন্ধ করে আপনি একটু মনোযোগ দিয়ে আপনার আধা ঘন্টা আপনি সময় দিবেন। আমি বলছি না এখনই, আস্তে আস্তে দিবেন। তাহলে দেখবেন আপনার এই যে মনের যে ভালো লাগার যে ওয়েটা, সেটা আস্তে আস্তে তৈরি হবে। কেননা এই যে মেডিটেশনটা আমি যেটা আপনাকে বললাম, এটা আমাদের অটোনমিক এবং সোমাটিক নার্ভ সিস্টেম আছে, অটোনমিক নার্ভ সিস্টেমকে আরও বেশি সমৃদ্ধ করে, আরও বেশি শান্ত রাখে, যার কারণে আমরা অল্পতেই কোনো একটা বিষয়ে স্ট্রেস হয়ে যাই না, মনোযোগটা সহজে হারাই না। আমি বলবো যে ওষুধ ছাড়া যদি আপনার মনোযোগটা বাড়াতে চান, তাহলে এই যে মেডিটেশনটা, এটা হলো আমি আমার জায়গা থেকে আমি তো করি, আমি বলবো 80% ইম্পর্টেন্ট মেডিটেশনটা। তারপর অন্য কি করবেন? শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, অনেক ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আমাদের ভিডিওটি দেওয়া আছে, সেটা আপনারা করবেন। এটা আপনার নিউরোলজিক্যালি ব্রেনের ভিতরে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করবে, ব্লাড সার্কুলেশনের ভিতরে অক্সিজেন সরবরাহ করবে, যার মাধ্যমে আপনি আস্তে আস্তে আপনার অটোনমিক নার্ভের যে অস্থিরতা সেটাকে কমিয়ে নিয়ে আসতে পারবেন। সো এগুলো বিষয়। এরপর যেটা, যে সব সময় আমি একটু আমার মনটা শান্ত আছে কিনা সেটা একটু লক্ষ্য রাখবো। শান্ত আছে কিনা সেটা কিভাবে চেক করব? যে আমি যখন কথা বলি কারোর সাথে, তখন তাদের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনতে পারি কিনা, নাকি আমি অল্পতেই তাদের কথার ভিতরেই আমি কথা বলে ফেলি। হয়তো আমি একটা জায়গাতে বসে থাকতে পারি না, আমি একটা প্রোগ্রাম একভাবে দেখতে পারি না, আমার রিমোট থাকলে এটা থেকে ওটা, ওটা থেকে আরেকটা চলে যাই। সো এই জায়গাটাতে আমি আমার প্রথমেই আমি আমার নিজেকে অ্যাকসেপ্ট করব যে আমার এই ধরনের সমস্যাগুলো হয়। সো এখান থেকে আমার বের হয়ে আসার জন্য আমি সব কিছু একটু কমিয়ে কমিয়ে ভাববো, বা যেটা আমার ভালো লাগবে সেটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখব। এবং সেই মুভিটি বা সেই যেটা আমি দেখছি সেটার ভিতরে কিছু কিছু জিনিস যদি আমার ভালো নাও লাগে, তাহলে আমি দেখব। কারো কথা আমি যখন শুনবো, তখন আমি কথা বলবো না, তার কথাগুলো শোনার চেষ্টা করব। মনে রাখবেন, এটা কিন্তু আপনি যদি এই যে মেডিটেশন এবং ব্রিদিং এক্সারসাইজ এটা যদি না করতে পারেন, তাহলে এই জিনিসটা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে। ওটা যদি আপনি প্র্যাকটিস করেন রেগুলারলি, এটাও যদি করেন, দেখবেন এগুলো আপনার জন্য খুবই সহজ হবে। তারপর সাপোর্ট গ্রুপের কথা বলবো। সাপোর্ট গ্রুপ আমাদের চারপাশে যারা আছে সবাই, তাদের সাথে একটু ভালোভাবে কথা বলবো। এসআইটি বইতে কথা বলবো। এসআইটি বইতে আজকে আমি যদি তাদের সাথে কথা বলি, তাহলে লাভটা হবে এইটা, যে আমি যখন কোনো একটা সমস্যায় পড়বো, তখন কিন্তু তারা আমাকে সাহায্য করবে। তখন এই বিষয়টি আমার খুব বেশি স্ট্রেস দিবে না। বা আমি যখন দেখবো যে একটা মানুষের একটা বিপদে পড়লো, তাকে আমি একটু হেল্প করলাম, তখন কিন্তু আমার ভিতরে একটা ভালো লাগা কাজ করবে, এবং সেই ব্যক্তিও আমার প্রতি একটা একটা টান, একটা আত্মীয়তা,
একটা একটা বন্ডিং, একটা কানেকশন সে কিন্তু পাবে। সো এই জিনিসগুলো করবেন, সবসময় গ্র্যাটিটিউড শো করা, একটু ভালো কেউ কাজ করলো তাকে ধন্যবাদ দেয়া, আর সাথে সাথে নিজের জায়গাটাতে আমার কী ধরনের অনুভূতি হচ্ছে সেই অনুভূতিগুলো আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব, কী ধরনের চিন্তা হয় আর কী ধরনের আচরণ আমি করি, সবগুলো সম্পর্কে আমি যত বেশি সচেতন হব তত বেশি দেখা যাবে আমার মনোযোগের যে বিষয়গুলো, যে সমস্যাগুলো, সেগুলো থাকবে না, আস্তে আস্তে সব কিছু রাখতে পারবো। তো এই বিষয়গুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। এগুলো একবারে আমি বলছি না যে আপনি একবারই করবেন, অল্প অল্প করে সচেতন হয় যে আমি যখনই হেঁটে যাচ্ছি আমি আসলে এই যে হাঁটার পথটাই আমি তাকিয়ে দেখছি কি না। আমি যখন কোনো একটা কিছু আমি দেখছি, আমি যদি এই যে নেম প্লেটটা যদি আমি দেখি, এই নেম প্লেটটা যদি দেখি, তাহলে এই নেম প্লেটটাই আমি দেখব এখানে কি কি আছে, যে একজনের নাম আছে, তার ডেজিগনেশন আছে এবং সে কে সেটা বলা আছে, এবং সে ডেজিগনেশন দিয়েছে সেটা যেই জায়গাটাতে লিখেছে সেই সম্পর্কে আমি একটু আমার নিজের কনসেন্ট্রেশন ধরে রাখার চেষ্টা করব, ভাববো। সো তার নামের কথা ভাববো, সে কোন প্রফেশনে সেটা নিয়ে ভাববো, প্রফেশনটা আসলে কি, এটা নিয়ে থাকবো। এটা কিন্তু আমার বর্তমানে থাকা একটা প্র্যাকটিস হতে পারে। এবং সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় আমি বলছি যে আপনি যে গোসল করেন সেই গোসলের সময়টা কিন্তু অন টাইপ অফ আপনার মেডিটেশন। আপনি যখন পানিটা পড়ে আপনার শরীরে একটু মনোযোগ দেন যে আপনার শরীরে পড়ার পর আপনার কেমন লাগছে, তারপর হচ্ছে যে যখন পড়ছে সেটা শব্দটা কেমন হচ্ছে, পানিটা দেখতে কেমন লাগছে, এবং এটা যদি আপনি একটু মুখে নেন স্বাদটা কেমন লাগছে। তো এইভাবে যদি আপনি একটু মাইন্ডফুলনেস মেডিটেশনের যে জায়গাটা বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস এর মাধ্যমেও আপনি করতে পারেন। অনেক বড় ভিডিও বানাবো না, কারণ হচ্ছে যে আপনি অলরেডি যেগুলো বলেছি একটা একটা করে আপনি যখন প্র্যাকটিস করবেন দেখবেন একদম সর্বশেষে এটা আপনি একদম প্রতিদিনের প্রতি মুহূর্তের যে কাজগুলোতে আপনি সফল হতে পারবেন। তো আজকে ভিডিও এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনোযোগের যে বিষয়গুলো নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, এবং মনোযোগের আর এই যে সমস্যাগুলো সেগুলো কি আদৌ আমার এই ভিডিওর মাধ্যমে এমন কোনো ইনফরমেশন পেয়েছেন যার মাধ্যমে আপনার একটু ইম্প্রুভ হয়েছে, সেটা হয়েছে কি না আপনাদের জায়গা থেকে আমার এটা একটা খুবই আগ্রহ থাকবে যে আপনি আমাকে জানাবেন ভিডিও কমেন্টে। তো সবাইকে শুভেচ্ছা, ভালো থাকেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।